দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১শে ফেব্রুয়ারি এবার ভিন্ন আবহ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ২১ ছিল স্বাধিকার চেতনার সূতিকাগার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই বছর সাফ জয়ী নারী ফুটবল দল সহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে ২১শে পদক প্রদান করা হয়। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচন অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ২১শে পদক প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে তুলে দেন ২১শে পদক। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১শে ফেব্রুয়ারি এবার ভিন্ন আবহ নিয়ে এসেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃর জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। ২১ স্বাধিকার চেতনার সূতিকাগার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ এখন উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘূর্ণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। স্বৈরাচার সরকারকে বিদায় করে তরুণ প্রজন্ম বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ জানান তিনি। মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শহীদ দিবসে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। কবির চৌধুরী, জয়ের রিপোর্ট। ভালোবাসা আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করতে রং তুলির ছোঁয়ায় রঙিন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। প্রতি বছরের মতো এবারও চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বাঙালির ইতিহাস ফুটে উঠেছে শহীদ মিনারের চারপাশে। এবার শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ শ্রদ্ধা নিবেদনকারী সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কনফ্রেশনের ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করবেন ভিভিআইপি ও ভিআইপিরা।
তাই ভোগান্তি এড়াতে এ সময় জনসাধারণকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে নিষেধ করা হয়েছে। রাত 12:40 সাধারণ মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রুট অনুসরণে কিছু নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এখানে গাড়ি নিয়ে ঢোকা। এই 7টা স্থান হলো শাহবাগ ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সি বাজার ক্রসিং। মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। এটা হলো এক্সিট পয়েন্ট। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন ভাষা শহীদরা। তাদের রক্তের বিনিময়ে মর্যাদা পেয়েছে মাতৃভাষা বাংলা। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণের রায় নির্বাচিত সরকারই পরবর্তীতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক কর্মসূচিতে তারা এইসব মন্তব্য করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। কুমিল্লার লাকসামে দলীয় অফিস উদ্বোধন এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচির উপর কর্মশালায় যোগ দেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে দেশের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা দিই। ময়মনসিংহ, বরিশাল সহ কয়েকটি জেলার তৃণমূল নেতাদের নিয়ে স্থানীয়ভাবে 31 দফা কর্মসূচির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। যদি আপনারা সংস্কার করতে চান, প্রথম যেটা দরকার সেটা হলো এই পালিয়ে যাওয়া সরকারের যারা পেতাত্তা রয়ে গেছে তাদেরকে আগে বিচারের সম্মুখীন করেন। লক্ষ্মীপুরের কর্মসূচিতে জন আকাঙ্ক্ষার উপর সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাংলাদেশ যারা আকাঙ্ক্ষা জেগেছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকেরা ফিরিয়ে দেওয়া। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। আমরা জনগণের শাসন চাই, জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্টে সংস্কার করবে, বাংলাদেশের জনগণের সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। নির্বাচনে যত দেরি হবে তত দেশের সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। আসুন আমরা এই বাংলাদেশ আমরা নতুন করে গড়ে তুলি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় গণঅধিকার পরিষদ। এছাড়াও দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। বিকেলে নির্বাচন কমিশনের সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারকে এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলের সভাপতি নুরুল হক নূর। এদিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া সব দলের অংশগ্রহণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অতীতের মতো প্রহসনের নির্বাচনে যেন না হয় সেদিকে ইসিকে সজাগ থাকার আহ্বান জানান ভিপি নূর। ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে এখনো 10 মাস, তাহলে 10 মাস যদি স্থানীয় সরকার জনপ্রতিনিধিবিহীন থাকে, এইটার কাজটা কে করবে? একজন আমলা কতগুলো দায়িত্ব সামলাবেন? সেই কারণে আমরা মনে করি অন্তত পক্ষে
ইউনিয়ন পরিষদগুলো তো বহাল তবিয়তে এখন আছে, সেক্ষেত্রে যেগুলো আছে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে, উপজেলা নির্বাচনগুলো হতে পারে, পৌরসভা নির্বাচনগুলো হতে পারে, অন্তত 3টা মানে ধাপের 2টো ধাপ তো হতে পারে। ইলেকশন কমিশন কিংবা জাতীয় ঐক্যমত্য তৈরি হলে সেটা সম্ভব। 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত 3টি বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর যাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়নি তাদের ওএসডি করা হবে। এর মধ্যে চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়া 22 জন সাবেক ডিসিকে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলিস উর রহমান। এর আগে বুধবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিস্ট দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না। দুর্নীতি দমন কমিশনে আমি এক সময় সচিবই ছিলাম, ওখানে একবার মামলা হলে এখান থেকে ছোটা, এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে, তো এগুলো আপনারা যেহেতু সহযোগী হিসেবে এগুলো জানতে চাচ্ছেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। যেহেতু কিছু কিছু মিনিস্ট্রির নিজস্ব দায়িত্ব আছে, যার মন্ত্রণালয় তারা সেই কাজ করছে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে র্যাব কর্মকর্তা কর্তৃক ধর্ষণের প্রমাণও মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 2টি আলাদা প্রিজন ভ্যান যোগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তুলে ধরেন বিস্তারিত। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 জন আসামি প্রথম মামলায়, সেই মামলাতে আজকে 8 জন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি। তার মামলাতে আমরা সময় চেয়েছি 3 মাসের তদন্তের জন্য। 28/5 তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত। তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপ উদ্দিন, এডিশনাল এসপি, সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার, যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। 28শে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন, তদন্ত কাজ পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন। একই সঙ্গে সাবেক আইজিপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে এবং 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। এই মামলাতে আমরা 2টো আবেদন দিয়েছিলাম। একটা হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ফরমার আইজিপি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। যেহেতু তার নেতৃত্বে, তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে ঢাকা কার্যালয়ে এই মামলাটি দায়ের করেছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন এনামটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান। মামলার এজাহারে বলা হয়, ব্যাংক কর্তৃক মর্টগেজ নেওয়া জমিতে বাস্তবে কোনো ভবন না থাকলেও ঋণ গ্রহীতা স্থাপনা দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে লোপাট করেছে। সাবেক গভর্নর আতিউর রহমান ও তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়। সতেরো বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এর আগে ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন। এই রায় রিভিউ চেয়ে ১,১৩৭ জনের পক্ষে ১৪০ জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক ৩টি আপিলের উপর শুনানি হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তখন জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান উপদেষ্টা। জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান উপদেষ্টা। আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি ইতিবাচক। কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কী করে সার্ভাইভ করতে পারি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সট্রাক্ট করার জন্য, করে নাই তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। ভাষা রক্ষার জন্য বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা ৫২ ২১শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। আর এই বিশেষ দিনটিকে ঘিরে ২১শের বইমেলাও জেগে উঠেছে নব উদ্যমে। কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ যখন শহীদদের স্মরণে শোকের মাতম ভুলে কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হবে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। পলাশ শিমুল চারিদিকে রক্ত লাল আভা ছড়িয়ে স্মরণ করিয়ে দেয় ২১এর কথা। আর তাই ৫২ ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত ২১এর বইমেলা। ফাগুনের পরন্ত বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও উল্টো পাশে ঐতিহাসিক শরদী উদ্যানের বইমেলায় ছিল উৎসবের আমেজ। ২১এর বিশেষ দিনটি উপলক্ষে মেলার প্রতিটি স্টলই সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। তাই বইমেলায় আসা পাঠক, লেখক ও বইপ্রেমীদের অপেক্ষা ২১ বরণে। ২১টা সবসময় মূল আকর্ষণ থাকে। ২১শে ফেব্রুয়ারিতে মানুষের জনসমাগমটাও বেশি আমরা আশা করে থাকি। ২১শে ফেব্রুয়ারি তারপর হচ্ছে শুক্রবার, আমাদের এক্সপেকটেশনটা অবশ্যই একটু বেশি, যেন আজকে অনেক লোক দেখা যাচ্ছে, আমাদেরও বিক্রি খুব ভালো হইতেছে। আমরা আসলে ২১এর অপেক্ষা করছি। ২১শে ফেব্রুয়ারি আমরা সারাদিন বই বিক্রি করব। মহান ২১ কেন্দ্র করে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকরা জানান এই সাফল্য কোটা বাঙালির। অবশ্যই ২১এর প্রেরণা যেটা, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য অনেক দূর নিয়ে যাবে। ২১শে ফেব্রুয়ারি তো আমাদের ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমাদের লাখো শহীদের রক্তে এসেছে এই দিনটা। জগতের যা জানুক, নতুন নতুন কিছু শিখুক তারা, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে তারা আরও কিছু জানুক বইয়ের মাধ্যমে। আর ২১কে ঘিরে বইমেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও ছিল চোখে পড়ার মতো। মেলার ২০তম দিনে জমা পড়ে ১১২টি নতুন বই, আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে ১,০০৯ শতাধিক বই। ২১এর চেতনা যেন গণতন্ত্রকে জাগ্রত করে তোলে। সাম্প্রদায়িক মুক্ত দেশ হিসাবে বাঙালি জাতিকে ২১এর বইমেলা নিয়ে যাক ভিন্ন মাত্রায়। জ্ঞান চর্চায় রচিত হোক নতুন নতুন বই, আর এর মাধ্যমে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক ২১ আর মুক্তিযুদ্ধের চেতনায়। অমর ২১এর গ্রন্থমেলায়
এমন অভিব্যক্তি প্রকাশ করলেন 21কে বরণ করতে নিতে আসা বইপ্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কুয়েট শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে দুপুর 12টায় দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসি, প্রভিসি ও একজন পরিচালকের পদত্যাগ সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে কুয়েটের হল ছেড়ে চলে যাচ্ছে অনেক শিক্ষার্থী।